ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস। আমরা আগের ক্লাসে 2020-তে WBPSC মেন্সের ইন্ডিয়ান পলিটি যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো করেছি। এখন আমরা 2021-এ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো করব। এখানে প্রথম প্রশ্ন, সেখানে বলা হয়েছে হুইচ ইজ দ্য সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস, প্রিএম্বল। অপশন সিতে আছে দুটোই, না অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। দেখো, সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? প্রিএম্বলকে বলা হয়। কেন বলা হয়? প্রিএম্বল হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা বলতে পারি প্রিফেস। প্রিফেস মানে কি? মানে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ভেতরে যে প্রভিশনসগুলো রয়েছে প্রিএম্বলের মধ্যে আমরা সমস্ত কিছু খুঁজে পাই একটি সামারি আকারে, অর্থাৎ আমরা সামারির মাধ্যমে পুরো কনস্টিটিউশনে কি রয়েছে সেটি আমরা বুঝে নিই। ওকে, তাহলে এই প্রিফেস হচ্ছে সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখন তোমরা হার্ট অ্যান্ড সোল এই কথাটিও শুনে থাকবে, হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখন হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দুটো ডিফারেন্ট জিনিস। হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? আর্টিকেল 32 কে। কেন বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32 কে হার্ট অ্যান্ড সোল বলেছিলেন, তার কারণ হচ্ছে আমরা যখন কোনো ফান্ডামেন্টাল রাইটস পাই না তখন আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাতে পারি এবং সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অ্যাপ্লাই করে, রিটস অ্যাপ্লাই করে। ওকে, এখন আর্টিকেল 32 এর মতো সেম জিনিস আমরা আরেকটি ওষুধ দেখতে পাই 226-এ হাইকোর্টের ক্ষেত্রে। কিন্তু এখানে শুধুমাত্র আর্টিকেল 32 কে হার্ট অ্যান্ড সোল বলা হয়েছিল, তার কারণ হচ্ছে আর্টিকেল 32 নিজেও একটি ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু 226 কোনো ফান্ডামেন্টাল রাইটস নয়। ওকে, সেই জন্য আমরা এখানে হার্ট অ্যান্ড সোল বলি 32 কে, বাট এখানে শুধু সোল বলা হয়েছে। তাহলে শুধু সোল কি? আমরা বলবো প্রিএম্বল। ক্লিয়ার? নেক্সট, where are the words unity and integrity of the nation are found? দেখো, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন কোথায় পাওয়া যায়? অপশনস আছে ডিপিএসপি প্রথমটি, বিতে আছে ইমার্জেন্সি প্রভিশন, সিতে আছে ফান্ডামেন্টাল ডিউটিস, আর আছে প্রিএম্বল। এখানে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিএম্বলে দেখতে পাই, কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা ইন্টিগ্রিটি কথাটি দেখতে পাই না। 1976 42nd Amendment Act 1976 at the time of ইন্দিরা গান্ধী, যখন যাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, মানে 42nd অ্যামেন্ডমেন্টে মারাত্মকভাবে যেই কনস্টিটিউশনে চেঞ্জেস আনা হয়েছিল নানান প্রভিশনসে, তার সাথে আমাদের প্রিএম্বলে 3টি ওয়ার্ডস অ্যাড করা হয়। সেই 3টি ওয়ার্ড কি? সেটি হলো সোশ্যালিস্ট, তার সাথে সেকুলার আর ইন্টিগ্রিটি। এখন এই ইন্টিগ্রিটি ওয়ার্ড আমরা কোথায় দেখতে পাই? ইন্টিগ্রিটি ওয়ার্ড আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিএম্বলে দেখতে পাই। ওকে, তাহলে অপশনস হচ্ছে অপশন ডি। When was the first amendment bill passed? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিল কখন পাস হয়েছিল? At the time of জওহরলাল নেহরু 1951। কি করা হয়েছিল? মেইনলি জামিনদারি যে সিস্টেম সেটিকে অ্যাবলিশ করা হয়েছিল। ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশন অথবা উইকেট সেকশন, যারা উইক সেকশন রয়েছে সেই উইকেট সেকশনদের কিছু প্রভিশনসকে চেঞ্জেস আনা হয়েছিল। ওকে, তাহলে এটি কখন হয়েছিল? 1951-এ। When was the Constitution of India enacted by the Constituent Assembly? দেখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এখানে যেটি বলা হয়েছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে এনাক্টেড করা হয়েছে। প্রথমত এই এনাক্টেড কথাটি আমাদের কনস্টিটিউশনের প্রিএম্বলে পরিষ্কারভাবে লেখা আছে, অ্যাডাপ্ট অ্যান্ড এনাক্ট, এবং আমাদের জনগণকে দেওয়া হয়েছে কততে? 26 নভেম্বর 1949। ওকে, 26 নভেম্বর 1949-এ দেওয়া হয়েছিল আমাদের কনস্টিটিউশনকে আমাদের জনগণের কাছে, এবং 26 জানুয়ারি 1950 এই যে সংবিধান, এই সংবিধান এর ফোর্স হয়, মানে কাজ করতে শুরু করে। আর সেই সময়ই ডমিনিয়ন অফ ইন্ডিয়া থেকে রিপাবলিক অফ ইন্ডিয়ায় আমাদের দেশ কনভার্ট হয়, আর সেই জন্য আমরা 26 জানুয়ারিকে রিপাবলিক ডে হিসেবে পালন করি। ক্লিয়ার? আচ্ছা, এখানে যেটি চাওয়া হয়েছে যে এনাক্টেড হয়েছিল, তাহলে এনাক্টেড অ্যান্ড অ্যাডপ্টেড কখন হয়েছিল? 26 নভেম্বর 1949। চলো নেক্সট, where was the first session of the Constituent Assembly held? দেখো, ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম হয়েছিল, তৈরি হয়েছিল 6 ডিসেম্বর 1946। তারপরে 3 দিন পর 9 ডিসেম্বর 1946 ডক্টর সচিদানন্দ সিনহা ইন্টারিম প্রেসিডেন্ট অথবা টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে।
এবং প্রথম অধিবেশন হয়েছিল 9 ডিসেম্বর। ওকে, তারপরে আমরা দেখতে পাই 11 ডিসেম্বর 1946 ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। এখন এখানে যেটি বলা হয়েছে 9 ডিসেম্বর প্রথম যে অধিবেশন, সেই প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? সেটি হয়েছিল সেন্ট্রাল হল পার্লামেন্ট হাউস। কোথায় সেটি রয়েছে? নিউ দিল্লি। তাহলে সেন্ট্রাল হল পার্লামেন্ট হাউসের যে সেন্ট্রাল হল নিউ দিল্লিতে রয়েছে, সেখানে হয়েছিল এই ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। চলো নেক্সট, which of the following is not included in the preamble? preamble কি নয়? দেখো প্রিএম্বলে কোনটি নেই। প্রথমত প্রিএম্বলে আমরা যদি দেখি সোভারেন, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক একটা আলাদা ক্লাস আনবো, এগুলো যখন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সমস্ত এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যখন শেষ হয়ে যাবে, তখন আলাদা আলাদা ক্লাসে ছোট ছোট করে এই সমস্ত টপিকগুলোকে আলোচনা করব, প্রত্যেকটা ওয়ার্ডকে। ওকে, তো দেখো এই ফেডারেল কথাটি আমাদের যে প্রিএম্বল সেখানে নেই। ইভেন তোমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফেডারেল কথাটি কোথাও দেখতে পাবে না, মানে এই ওয়ার্ডটি। কিন্তু আমরা এই ফেডারেলের যে কনসেপ্ট, এই কনসেপ্ট নানান জায়গায় দেখতে পাবো। প্রথম যে আর্টিকেল 1 এখানেও লেখা আছে পরিষ্কারভাবে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। ওকে, দেখো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস, এবং এখানে আছে ইউনিয়ন গভর্নমেন্ট, আছে স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে নানান যে পাওয়ার সেগুলোকে বন্টন করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। এবং ডক্টর বি আর আম্বেদকর এর দুটো অ্যাসপেক্ট দিয়েছিল, যে আমাদের যে ফেডারেল সিস্টেম, এই ফেডারেল সিস্টেমের দুটো অ্যাসপেক্ট আছে, দুটো দিক আছে। কি আমেরিকার মতো আমাদের না, আমেরিকাতে যেমন এগ্রিমেন্ট রয়েছে স্টেটসগুলোর সাথে ইউনিয়ন গভর্নমেন্টের, আমাদের কোনো রকম এগ্রিমেন্ট নেই, আমাদের কোনো রকম নো এগ্রিমেন্ট। তার সাথে আমাদের যে ইন্ডিয়ান স্টেটসগুলো রয়েছে দেশ থেকে, ইন্ডিয়া থেকে, সেগুলো আলাদা হতে পারবে না, তার মানে নো সিসিড। ওকে, তাহলে ডক্টর বি আর আম্বেদকর দুটো পয়েন্ট বলেছিলেন ফেডারেল যে সিস্টেম ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সেটি। এখন আমরা এখানে যেটি বলা হয়েছে প্রিএম্বলে কোনটি ইনক্লুড নেই, সেটি হবে ফেডারেল কথাটি। চলো নেক্সট, হাউ মেনি স্কেডিউলস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? দেখো 22, 97, 18, 12। প্রথমত ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে অরিজিনাল কনস্টিটিউশন, সেখানে আমাদের কতগুলো স্কেডিউলস ছিল? 8টি। এখন কতগুলি আছে? 12টি। তার মানে 9, 10, 11 আর 12, চারটে যে কনস্টিটিউশন, চারটে যে স্কেডিউলস, সেগুলো অ্যাড হয়েছে। 9 নম্বর যে স্কেডিউল, সেটি কখন অ্যাড হয়েছে? 1951 এ ল্যান্ড রিলেটেড, ল্যান্ড ট্যাক্স, রেলওয়েজ, ইন্ডাস্ট্রিজ, এই কিছু কিছু অ্যাক্ট, এই রিলেটেড যেই স্কেডিউলস, সেটা অ্যাড হয়েছে কোথায়? 9 এ। 10 এ কি হয়েছিল? অ্যান্টি ডিফেকশন ল, অর্থাৎ একটি পার্টিতে যখন একজন এমএলএ বা এমপি জয়েন করে এবং ভোটে পাস করে, নতুন পার্টিতে দুম করে চেঞ্জ করে দিল, এই যে একটি সিস্টেম ডিফেকশন, এটিকে কন্ট্রোল করার জন্য অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট এসেছিল কখন? 52nd অ্যামেন্ডমেন্ট। 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত? 1985। আর এটি কি? এটি হলো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। প্রথম যেই অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেখানে আমরা 9 স্কেডিউলকে অ্যাড হতে দেখি। আর 11-12 কি হয়েছিল? 11 এসেছিল পঞ্চায়েতি রাজ, আর তার সাথে মিউনিসিপ্যালিটির যে কনসেপ্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেটিকে অ্যাড করা হয়েছিল। তাহলে এগুলো কখন করা হয়েছিল? 11 নম্বর যে স্কেডিউল, সেটি অ্যাড করা হয়েছিল 73rd অ্যামেন্ডমেন্ট 1992 তে। আর মিউনিসিপ্যালিটির যে কনসেপ্ট, সেটি কখন করা হয়েছিল? 74th অ্যামেন্ডমেন্ট 1992। ক্লিয়ার? একদম ইজি। তাহলে এখানে আমরা এখন কতগুলো কনস্টিটিউশনের স্কেডিউলস দেখতে পাই? 12টি। চলো নেক্সট, when was the Indian Independence Act passed by the British Parliament? দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট মাউন্টব্যাটেন প্ল্যান 3rd জুন 1947 এর মাউন্টব্যাটেনের যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী হয়। এখন এই 3rd জুন 1947 সেটি ব্রিটিশ পার্লামেন্টে পাশ করে কখন? সেটি পাশ করে 5 জুলাই 1947, এবং ব্রিটিশ ক্রাউনের সম্মতি বা অ্যাসেন্ট পাই কখন, বা রয়্যাল অ্যাসেন্ট পাই কখন? 18 জুলাই 1947, এবং আলটিমেটলি আমরা 15th অগস্ট 1947 ইন্ডিয়ান পাকিস্তানে দুটো আলাদা কান্ট্রিতে ভাগ হতে দেখি আমাদের ইন্ডিয়াকে। আচ্ছা,
তাহলে আমরা কি বলতে পারবো, এখানে দেখো অ্যাসেন্টের কথা মানে ক্রাউনের যে অ্যাসেন্ট বা সম্মতি সেটি কখন পেয়েছিল, সেটি পেয়েছিল 18 জুলাই 1947। তাহলে আমরা বলতে পারবো যে হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস্ট কখন হয়, যখন আলটিমেটলি আমাদের যেমন এখন প্রেসিডেন্ট সেই সময় ক্রাউন বা যিনি রাজা ছিলেন কিং, সেই সময় যখন সেটিকে সম্মতি জানাবে আমরা বলতে পারবো তখন পাস হলো। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, the concept of liberty and fraternity in the Indian constitution was taken from, দেখো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে প্রভিশনস গুলো রয়েছে বা নানান যে আইডিয়া সেগুলো নানান কান্ট্রি থেকে আমরা বড় করেছি, ধার নিয়েছি। এখন এখানে যেটি বলা হয়েছে দ্য কনসেপ্ট অফ লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, লিবার্টি মানে যে আমাদের স্বাধীনতা, ফ্র্যাটার্নিটি মানে ভ্রাতৃত্ববোধ, সবাই সবার ভাই বোন, এই রকমের একটি কনসেপ্ট। তো এই কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি, এটি আমরা নিয়েছিলাম এখানে যে অপশনসগুলো যদি দেখি, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, ইউএসএ, এটি আমরা ফ্রান্স বা ফ্রেঞ্চ যেই ফ্রেঞ্চ কনস্টিটিউশন, সেই ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নিয়েছি আমরা। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো অপশন সি এখানে সঠিক উত্তর। চলো নেক্সট। হুইচ স্কেডিউল কন্টেন্স ফর্ম অফ ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, দেখো ওথ অ্যান্ড অ্যাফার্মেশন মানে হলো যখন নিউ প্রেসিডেন্ট, নিউ ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অথবা এমপি, জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, হাই কোর্ট বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ, প্রত্যেকে যখন নতুন ওথ নেয়, সেই নতুন ওথ আমরা কোথায় দেখতে পাই, সেটি আমরা থার্ড নাম্বার যে স্কেডিউলস রয়েছে সেই থার্ড নাম্বার স্কেডিউলসে দেখতে পাই। চলো নেক্সট। হু ওয়াজ দ্য টেম্পোরারি প্রেসিডেন্ট ইন দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 9 ডিসেম্বর 1946? একটু আগে বললাম 6 ডিসেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম হয়েছিল, দেন 9 ডিসেম্বর 1946 ডক্টর সচিদানন্দ সিনহা তিনি ইন্টারিম বা টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। দুদিন পর 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। এর সঙ্গে সঙ্গে আমরা জানি 13 ডিসেম্বর জওহরলাল নেহরু তিনি অবজেক্টিভ রেজলিউশনকে মুভ করেন, পেশ করেন এবং পরবর্তী ক্ষেত্রে সেটি প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হয়। ক্লিয়ার? এখন এখানে যেটি বলা হয়েছে যে ফার্স্ট মিটিং কোথায় তিনি টেম্পোরারি প্রেসিডেন্ট কে ছিলেন, তিনি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। চলো নেক্সট। When were the words socialist and secular added to the preamble? দেখো আমাদের যে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কনস্টিটিউশন একটু আগে বললাম সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি কোনো ওয়ার্ড আমাদের ছিল না, কিন্তু 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী এই যে সোশ্যালিস্ট, সেকুলার আর তার সাথে ইন্টিগ্রিটি তিনটে ওয়ার্ডসকে অ্যাড করা হয়। প্রথম কোয়েশ্চেনগুলোতে বলেছি। ক্লিয়ার? What is Article 5 of the Indian Constitution related to? দেখো আর্টিকেল 5 এ কি বলা আছে, প্রথমত আমাদের যে পার্ট 2 সেই পার্ট 2 5 থেকে 11 আর্টিকেলের মধ্যে ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু 5 এ স্পেশাল ভাবে বলা হয়েছিল যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন কমেন্সমেন্ট হয়, কমেন্সমেন্ট মানে সেটি যখন এনাক্ট হয় সেটি কখন হয়েছিল 26 নভেম্বর 1949 এ, সেই সময় ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে কথা বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? আর্টিকেল 5 এ। অর্থাৎ আমরা বলতে পারবো ফান্ডামেন্টাল ডিউটিস, ভোটিং, সিটিজেনশিপ, ফরমেশন অফ দ্য নিউ স্টেটস, এখানে আর্টিকেল 5 এ কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে সিটিজেনশিপ নিয়ে কথা। ক্লিয়ার? চলো নেক্সট। When was the Indian Citizenship Act enacted? ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কখন সেটিকে এনাক্ট হয়েছিল, পাস হয়েছিল? 1960, 49, 1950, 1955। আমরা জানি ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955। The idea of single citizenship was taken from which country? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী আমাদের যে সিটিজেনশিপ রয়েছে, সিটিজেনশিপ কি সিঙ্গেল সিটিজেনশিপ, কোনো ডাবল সিটিজেনশিপ বা ডুয়াল সিটিজেনশিপ নেই। অর্থাৎ ইন্ডিয়ান যে স্টেটস এবং ইউনিয়ন গভর্নমেন্ট আলাদা আলাদাভাবে কোনো রকম সিটিজেনশিপ নেই, একটি সিটিজেনশিপ ইন্ডিয়ান। তার সাথে আমরা কোনো অন্য যে কান্ট্রি তার সিটিজেনশিপ নিতে পারবো না, যদি নিয়ে ফেলি ভলেন্টারিলি তবে আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ পুরোপুরি রিভোক হয়ে যাবে, রদ হয়ে যাবে। এই যে সিঙ্গেল সিটিজেনশিপের আইডিয়া এটি আমরা কোথায় দেখতে পাই? ইউনাইটেড কিংডমে। ওকে, তাহলে এখান থেকে আমরা বড় করেছি। When was the first meeting of the Constituent Assembly held? একটু আগে বললাম অনেকবার একই প্রশ্ন, সেম প্রশ্ন আসছে। সেটি কত? প্রথম যে অ্যাসেম্বলি হয়েছিল দিল্লিতে 9 ডিসেম্বর 1946, সেই সময় প্রিজাইডিং অফিসার কে ছিলেন? তিনি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা, ইন্টারিম বা টেম্পোরারি প্রেসিডেন্ট। 8th schedule of the Indian Constitution deals with, দেখো 8th schedule কি রয়েছে? 8th schedule আমাদের যে 22টি রিকগনাইজড শিডিউল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো আছে। ওকে, তাহলে এখানে কি আছে? রিকগনাইজড ল্যাঙ্গুয়েজেস।
দ্য স্টেটস ওয়ার রিকগনাইজড ইন দ্য ইয়ার অফ 1956 মেইনলি অন দ্য বেসিস অফ, প্রথমত আমাদের যে প্রথম যেই স্টেটের রিঅর্গানাইজেশন হয়েছিল সেটি কিসের ভিত্তিতে হয়েছিল, সেটা ভাষার ভিত্তিতে হয়েছিল, লিঙ্গুইস্টিক। ওকে, এবং আমরা জানি অন্ধ্রপ্রদেশ 1953-তে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ভাষার ভিত্তিতে আরো যে স্টেটসগুলো তৈরি হতে দেখি এবং আমরা সেগুলো আলাদাভাবে আলোচনা করব। তো এখানে যেটি বলা হয়েছে, দ্য স্টেটস ওয়ার রিকগনাইজড ইন দ্য ইয়ার অফ 1956 মেইনলি অন দ্য বেসিস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ইউনিফর্মিটি, অ্যাডমিনিস্ট্রেশন, জিওগ্রাফিক আর অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিফর্মিটি। লিঙ্গুইস্টিক ভাষার ভিত্তিতে, কালচারাল যে ইউনিফর্মিটি তার ভিত্তিতে ভাগ হয়েছিল। Which is not a condition for becoming a citizen of India. ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার জন্য যে প্রসেসগুলো রয়েছে আমরা কি জানি, ন্যাচারালাইজেশন, বাই বার্থ, বাই ডিসেন্ট, আর তার সাথে আছে রেজিস্ট্রেশন। এখন অপশন ডি যেটি আছে অ্যাকুয়ারিং প্রপার্টি, অর্থাৎ ল্যান্ড বা প্রপার্টি যদি কিনি বা কেনে বাইরের কোনো কান্ট্রির মানুষজন, তবে কিন্তু কোনো রকম সিটিজেনশিপ পাওয়া যাবে না। তাহলে বাই ন্যাচারালাইজেশন, বাই বার্থ, বাই ডিসেন্ট আর রেজিস্ট্রেশন, এগুলো আমরা আলাদা আলাদা যে ক্লাস সেখানে আলোচনা করবো, কারণ এখনো যেহেতু 100টা কোয়েশ্চেন অনেক বড় হয়ে যায় ক্লাস, তাই আমরা অল্প অল্প আলোচনা করছি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা বলবো অপশন ডি সেটি রং, কন্ডিশন না। নেক্সট, from where has been the concept of fundamental rights taken? দেখো ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল রাইটস আমরা কোথা থেকে বড় করেছি, কোথা থেকে ধার নিয়েছি? এটি ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া, ইউএসএ, ফ্রান্স আর ব্রিটেন। এই যে ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল রাইটস আমরা ধার করেছি বা বড় করেছিলাম ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। ক্লিয়ার? হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তেজ বাহাদুর শাস্ত্রী, রাজেন্দ্র প্রসাদ, চক্রবর্তী রাজগোপালাচারী, বি.আর. আম্বেদকর। ড্রাফটিং কমিটি মানে কি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটি কমিটি ছিল ড্রাফটিং কমিটি, যেখানে পুরো খসড়া, কনস্টিটিউশনে কোন প্রভিশন কার পরে কোনটি হবে, কিভাবে হবে, প্রত্যেকটি সাজানো, এই সমস্ত কিছু ডক্টর বি.আর. আম্বেদকর তিনি লিড করেছিলেন, তিনি সেটাকে হেডে ছিলেন ড্রাফটিং কমিটির। সেই জন্য আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের জনক বলি বা ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলি ডক্টর বি.আর. আম্বেদকরকে। ওকে, আর্টিকেল 17 ইজ রিলেটেড টু, আর্টিকেল 17 এ কি রয়েছে? আর্টিকেল 17 এ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি মানে হচ্ছে অস্পৃশ্যতা, সেটিকে পানিশেবল অ্যাক্ট বলা হয়েছে। মানে পাবলিক প্লেসে আমরা যদি কোনো মানুষকে অস্পৃশ্য বলে তাকে কোনো কিছু থেকে ডিপ্রাইভ করে, কোনো কিছু থেকে তাকে বাধা দিই, তবে আমরা একটি সেটি পানিশেবল অ্যাক্ট। ক্লিয়ার? চলো নেক্সট, ইকুয়ালিটি বিফোর ল ইজ মেনশনড ইন হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইকুয়ালিটি বিফোর ল and equal protection of law কোথায় আছে? আর্টিকেল 14 এ। এখন ইকুয়ালিটি বিফোর ল, এই ইকুয়ালিটি বিফোর ল মানে আইনের চোখে সবাই সমান, এটি ইউকে থেকে বড় করা হয়েছিল। আর প্রোটেকশন অফ ল কোথা থেকে বড় করা হয়েছিল? ইউএস এর কনস্টিটিউশন থেকে। ওকে, তাহলে এখানে যেটি বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, সেটি কোথায় মেনশন করা হয়েছে? 14 নম্বর আর্টিকেলে। Which part of the Indian Constitution contains the fundamental duties? প্রথমত আমাদের যে কনস্টিটিউশনের অরিজিনাল কনস্টিটিউশন, সে অরিজিনাল কনস্টিটিউশন কোথাও ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না, কিন্তু আমরা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করতে দেখি। কিন্তু এখন আমরা যদি দেখি 11টি ফান্ডামেন্টাল ডিউটিস আছে, 11টি ফান্ডামেন্টাল ডিউটিসের 10টি এসেছিল এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। 11 নম্বর কখন এসেছিল? 11 নম্বর এসেছিল 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 at the time of অটল বিহারী বাজপেয়ী। আর 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেখানে 10টি এসেছিল কার সময়? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 at the time of ইন্দিরা গান্ধী। ওকে, এখন আমরা এই ফান্ডামেন্টাল ডিউটিস কোথায় দেখতে পাই? এটি আমরা পার্ট 4A আর্টিকেল 51 এতে দেখতে পাই। ওকে, তাহলে এখানে আমরা বলবো হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স ফান্ডামেন্টাল ডিউটি, সেটি হলো পার্ট 4A। চলো নেক্সট, দ্য ন্যাশনাল ফরেস্ট পলিসি এইমস টু ব্রিং হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল এরিয়া আন্ডার ফরেস্ট? দেখো, প্রথমত একটি জায়গা তার 33% অপটিমাল যেই ফরেস্ট কভার সেটি রাখার কথা বলা হয়। মানে এটি যদি একটি কান্ট্রি হয়, এই কান্ট্রির 33% রাখতে হবে। এটি যদি একটি স্টেটস হয়, তার 33% রাখতে হবে। এটি যদি একটি শহর হয়, তার 33% রাখতে হবে। মানে বলা হয় যে 33% এই ন্যাশনাল ফরেস্ট পলিসি অনুযায়ী রাখার কথা। আর ন্যাশনাল ফরেস্ট পলিসি কোন সালে সেটিকে পাস করা হয়েছিল? 1952। ক্লিয়ার?
আর্টিকেল 24 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, আর্টিকেল 24 কি আছে? আর্টিকেল 24 এ অপশনস গুলো যদি দেখি, রাইট টু এডুকেশন কোথায় আছে? আর্টিকেল 21 এ তে। প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি কোথায় আছে? আর্টিকেল 21 এ। প্রোহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ কোথায় আছে? দেখো এই আর্টিকেল 24 এ রাইট টু এক্সপ্লয়টেশন, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন মানে মানুষকে এক্সপ্লয়েট যাতে না করা যায় সেই জন্য যে প্রভিশনস গুলো রয়েছে কোথায় আছে? আর্টিকেল 24 এ আছে। 14 বছরের বাচ্চাদের হ্যাজার্ডাস যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানে 14 বছরের নিচে বাচ্চাদের কাজ করানো যাবে না, তাহলে এটি কত? আর্টিকেল 24। আর্টিকেল 23 থেকে আছে প্রোহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস এন্ড ফোর্স লেবার, মানে হচ্ছে মানুষের কেনাবেচা বা ফোর্স লেবার, জোর করে কাউকে কাজ করানো, এগুলো কোথায় লেখা আছে? এগুলো যাবে না, আর্টিকেল 23 তে লেখা আছে। এখন আমাদের এটি যেটা চেয়েছে অপশন সি, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। একটু আগে বললাম যে 11টি ফান্ডামেন্টাল ডিউটিস এখন আছে, বাট সেটি দুভাগে এসেছিল, 10টি আর লাস্টে 11 নাম্বার এসেছিল। ওকে, একটু আগে বললাম। তাহলে এখানে হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস কতগুলো আছে? 11 ফান্ডামেন্টাল ডিউটিস আমরা দেখতে পাই। আর্টিকেল 39A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, দেখো আর্টিকেল 39A কি? ডিপিএসপি বা ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। এখন এখানে যেটি আছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড, মানি বিলস, প্রিন্সিপালস অফ সেপারেশন অফ পাওয়ার, আর আছে প্রিন্সিপালস অফ চেকস অ্যান্ড ব্যালেন্সেস। দেখো ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড মানে প্রত্যেক মানুষের যে জাস্টিস এবং ফ্রি লিগাল এইড, মানে ফ্রি তাদের যারা গরিব মানুষ তাদেরকে ফ্রি লিগাল এইড দেওয়া হবে, তাদেরকে কোর্টের কেস সেগুলো তারা ফ্রিতে পাবে। এখন এটি কিন্তু ডিপিএসপি বা ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, মানে হলো যখন সামর্থ্য হবে সরকারের তখনই এগুলো হবে, ডিপিএসপির আন্ডারে যেগুলো হয়, তার মানে নন জাস্টিসিয়েবল। অর্থাৎ কখনো যদি এই আর্টিকেল দিতে অসমর্থ হয়, আমরা কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারবো না যে আমাদেরকে দেওয়া হচ্ছে না। ক্লিয়ার? তার মানে এটি নন জাস্টিসিয়েবল। আর্টিকেল 39 এ কি? ডিপিএসপি বা ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। Which part of the Constitution of India contains the directive principle of the state policy? একটু আগে বললাম ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি কোথায় আছে? সেটি আছে পার্ট 4 আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51। আর কি? এটি হচ্ছে নন জাস্টিসিয়েবল। অর্থাৎ আমরা যদি না পাই, আমরা কিন্তু কোন রকম সুপ্রিম কোর্টের আর্টিকেল 32 এর যে ওষুধ রিমেডিস অথবা হাইকোর্টের 2 to 6 এর যে রিমেডিস সেগুলো পাবো না। ওকে, which of these are not justiciable? একটু আগে বললাম ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি নন জাস্টিসিয়েবল। কেন? কারণ এর কোনো রিমেডিস নেই। এটি একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করার জন্য জাস্ট একটি কনসেপ্ট, যার মাধ্যমে মানুষের সামাজিক অর্থনৈতিক যেগুলো সুযোগ সুবিধা সেগুলো দেওয়া হয়, কিন্তু সামর্থ্য অনুযায়ী। সরকারের যদি সামর্থ্য না থাকে দেবে না, সরকারের যদি সামর্থ্য থাকে দেবে ক্যাপাসিটি অনুযায়ী। ক্লিয়ার? চলো নেক্সট। From where the concept of directive principle of the state policy has been taken? Directive principle of the state policy এটি কোথা থেকে নেওয়া হয়েছিল? এটি আমরা আয়ারল্যান্ড বা আইরিশ কনস্টিটিউশন থেকে এই যে কনসেপ্ট এটি নেওয়া হয়েছিল বা এটি বড় বা ধার করা হয়েছিল। রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস কামস আন্ডার, দেখো রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, এই রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস আমরা দুটি জায়গায় দেখতে পাই। একটি হচ্ছে আর্টিকেল 32 আর একটা হচ্ছে 2 to 6। আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট, আর্টিকেল 2 to 6 হাইকোর্ট ইউজ করে। এখানে যেটি বলা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস কামস আন্ডার আর্টিকেল 32 এর কথা বলা হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, একদমই না। ন্যাচারাল রাইটস, স্ট্যাচুটরি রাইটস, ফান্ডামেন্টাল রাইটস। দেখো স্ট্যাচুটরি রাইটস মানে কি? স্ট্যাচুটরি রাইটস মানে হচ্ছে পার্লামেন্টের মাধ্যমে যখন কোনো একটি বিল পাস হয় এবং অ্যাক্ট হয় সেটাকে আমরা স্ট্যাচুটরি বলি। ন্যাচারাল রাইটস মানে ন্যাচারাল ভাবে আমরা পাবো, ডিপিএসপি তো একদমই না। এটিকে ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 32 কে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলতে পারবো। আর্টিকেল 2 to 6 কিন্তু ফান্ডামেন্টাল রাইটস নয়। আর্টিকেল 32 ইট ইটসেলফ ফান্ডামেন্টাল রাইটস, তার সাথে আবার একটি কনস্টিটিউশনাল রিমেডিস, সেই জন্য আমরা বলতে পারি বা ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32 কি বলেছেন? হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ক্লিয়ার? চলো নেক্সট। হুইচ আর্টিকেলস প্রোভাইড দ্য রাইট টু রিলিজিয়ন? দেখো রাইট টু রিলিজিয়ন এটি কোথায় আছে? আর্টিকেল 25 থেকে 28 এর মধ্যে যে আর্টিকেলস গুলো রয়েছে সেখানে রাইট টু রিলিজিয়ন সেখানে রয়েছে। হোয়াট ওয়াজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য চিপকো মুভমেন্ট স্টার্টেড বাই দ্য সুন্দরলাল বহুগুণা? দেখো সুন্দরলাল বহুগুণার মাধ্যমে তিনি সেটিকে লিড করেছিলেন 1973 তে। কনজারভেশন অফ দ্য ফরেস্ট, রিভার ওয়াটার, প্রোটেকশন অফ দ্য বার্ডস অ্যান্ড চিতাস। ফরেস্টের যে কনজারভেশন, সেই ফরেস্টের কনজারভেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেখানে যে মহিলারা ছিলেন তারা এই ফরেস্টের উপর ডিপেন্ড হয়ে, সেটি কোথায়? সেটি হচ্ছে চামোলি ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ডের কোথায়? চামোলি ডিস্ট্রিক্ট। এখন এই চামোলি ডিস্ট্রিক্টের যে অধিবাসীরা ছিল বা মহিলারা ছিলেন তারা কি ওই জমি, তারা ওই বন বা ফরেস্টের উপর ডিপেন্ড করে তাদের সংসার যাপন চলতো, কিন্তু সেগুলোকে কেটে ফেলা হচ্ছিল এবং তারা সেই ফরেস্টকে কনজার্ভ করতে, রক্ষা করতে তারা চিপকে, হিন্দিতে যাকে চিপকে বলা হয় বা বাংলায় যাকে ঝাপটে ধরে বলা হয়, সে আন্দোলন করেছিলেন। ওকে, এবং সুন্দরলাল বহুগুণা তিনি লিড করেছিলেন।
সেটি কি? কনজারভেশন অফ দ্য ফরেস্ট। হুইচ আর্টিকেল ডিলস উইথ দ্য রাইট টু এলিমেন্টারি এডুকেশন। দেখো এলিমেন্টারি এডুকেশন এটি কোথায় আছে? এটি খুব ভালো, আমি অনেকবার আলোচনা করছি আর একবার করে দিচ্ছি। দেখো 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 অ্যাট দ্য টাইম অফ অটল বিহারী বাজপেয়ী, খুব ভালো একটি অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অনেকগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অনেক কিছুতে অ্যামেন্ডমেন্ট হয়েছিল। সেটি কত? 86th অফ অ্যামেন্ডমেন্ট। কি হয়েছিল দেখো, সেখানে 45 যে আর্টিকেল ছিল, এই 45 আর্টিকেল হচ্ছে ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। এখন আমরা জানি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি কি? নন জাস্টিসিয়েবল, অর্থাৎ সরকার যদি না দিতে সামর্থ্য হয় আমরা কোথাও গিয়ে বলতে পারবো না যে আমাদেরকে দেওয়া হচ্ছে না। এখন এই 45 এর আন্ডারে ছিল 6 থেকে 14 বছরের বাচ্চাদের এডুকেশনের কথা, কিন্তু যেহেতু এটি ছিল নন জাস্টিসিয়েবল, মানে এর কোনো জাস্টিস পাওয়া যেত না, তাই এটিকে ডিলিট করে দেওয়া হয়েছিল। কিন্তু এই 6 থেকে 14 বছরের বাচ্চাদের এই কনসেপ্ট কোথায় অ্যাড করা হয়েছিল? 21A তে, ফান্ডামেন্টাল রাইটসে। তাহলে 6 থেকে 14 বছরের বাচ্চার যে এলিমেন্টারি এডুকেশনের কথা কোথায় অ্যাড করা হয়েছে? 21A তে। তাহলে কি হলো? ডিপিএসপি নন জাস্টিসিয়েবল থেকে সেটি ফান্ডামেন্টাল রাইটস হয়ে গেল, অর্থাৎ সেটি জাস্টিসিয়েবল হয়ে গেল। তার সাথে ফান্ডামেন্টাল ডিউটিস 51A কে নাম্বার যে ফান্ডামেন্টাল ডিউটিস, যেখানে বাবা মাদের একটি ডিউটিস দেওয়া হয়েছিল 6 থেকে 14 বছরের বাচ্চাদের এডুকেশনের, সেটি দেওয়া হলো। এখন এই 45 নম্বর আর্টিকেলের যে কনসেপ্ট সেটাকে চেঞ্জ করা হলো কত? 0 থেকে 6 বছর, যেখানে আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশনের কথা বলা হয়েছে, এলিমেন্টারি এডুকেশনের কথা। ক্লিয়ার? অনেক কিছু চেঞ্জেস আনা হয়েছিল, আমরা দরকার হলে আলাদা আলাদা ক্লাসে এগুলো আরো ডিটেলসে বুঝবো। এখন এখানে যেটি বলা হয়েছে রাইট টু এডুকেশন, এই রাইট টু এডুকেশন মেইনলি যেটি বলা হয়েছে সেটি কি? সেটি হচ্ছে 21A, যেটি ফান্ডামেন্টাল রাইটস। ক্লিয়ার? Which amendment deleted the right to property? দেখো রাইট টু প্রপার্টি এটি আমাদের যে অরিজিনাল ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 31 তার সাথে আর্টিকেল 19(1)(a এই যে আর্টিকেল, এই আর্টিকেলে আমাদের রাইট টু প্রপার্টি ছিল, কিন্তু 44 নম্বর অ্যামেন্ডমেন্ট 1978 এট দ্য টাইম অফ মোরারজি দেশাইয়ের সময় এই যে রাইট টু প্রপার্টি এটিকে 300 এর লিগ্যাল রাইটের আন্ডারে সেটিকে চেঞ্জ করে দেওয়া হয়। ওকে, ইন্ডিয়া ইজ এ রিপাবলিক ইন দ্য সেন্স অফ, দেখো রিপাবলিক ডমিনিয়ন অফ ইন্ডিয়া থেকে রিপাবলিক অফ ইন্ডিয়া কনভার্ট হয়েছিল কখন? 26 অফ জানুয়ারি 1950। এখন এখানে রিপাবলিকের মানে কি? রিপাবলিকের মানে হচ্ছে দেখো ইলেকট্রাল কলেজের মাধ্যমে আমরা জানি যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে স্টেটস, তার সাথে যেই ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট তারা প্রত্যেকে প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে। ওকে, আবার আমরা জানি যে আমাদের যে পাবলিক অফিসগুলো রয়েছে সেখানে আমাদের সমস্ত জনগণ নির্দ্বিধায় সেখানে যেতে পারে, কোনো রকম বাদ বিচার করা হয় না। এই যে একটি কনসেপ্ট, এই কনসেপ্টগুলোকে আমরা কি বলি? রিপাবলিক কনসেপ্ট বলি। তাহলে প্রথম যে অপশনস, ইট হ্যাজ অ্যান ইলেক্টেড হেড অফ দ্য স্টেট। ইলেক্টেড হেড মানে কি? প্রেসিডেন্ট কিন্তু কোনো রাজা নয়, মনার্ক নয়, তাকে আমরা ইলেক্ট করি, মানুষ ডাইরেক্টলি করে না, বাট মানুষের মাধ্যমে যারা এমএলএ এবং এমপি চান তারা করেন ইলেক্টেড মেম্বার। ওকে, তাহলে আমরা প্রথম অপশন দেখেই বলে দিতে পারছি ইট হ্যাজ অ্যান ইলেক্টেড হেড অফ দ্য স্টেট, প্রেসিডেন্টের কথা বলা হচ্ছে, সেই জন্য সেটি রিপাবলিক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে যে ব্ল্যাঙ্ক রয়েছে, আর্টিকেল ড্যাশ পার্টেন্স দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দেখো আর্টিকেল 368 অনুযায়ী কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট পাওয়ার রয়েছে সেই অ্যামেন্ডমেন্ট পাওয়ার আমরা দেখতে পাই। ওকে, তাহলে এখানে বলতে পারো আর্টিকেল 368 পার্টেন্স দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? ডেপুটি প্রাইম মিনিস্টার, এই ডেপুটি প্রাইম মিনিস্টারের যে পোস্ট এটি কিন্তু নন কনস্টিটিউশনাল, অর্থাৎ কনস্টিটিউশন কোথাও লেখা নেই। আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটেল তিনি ছিলেন ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার। ওকে, দ্য 10th schedule টু দ্য কনস্টিটিউশন ইজ রিলেটেড টু, 10th schedule কি রয়েছে? 10th schedule আমরা জানি অ্যান্টি ডেফিকশন ল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশন, প্রভিশনস রিগার্ডিং ডিসকোয়ালিফিকেশন অন গ্রাউন্ড অফ ডেফিকশন, মানে হচ্ছে 10th schedule যে অ্যান্টি ডেফিকশন ল, একজন এমএলএ বা এমপি এ পার্টির হয়ে জয়েন করলো, বি পার্টিতে হঠাৎ করে চেঞ্জ করে নিল, এই যে একটি ডেফিকশন, এই ডেফিকশনকে আমরা রদ করার জন্য, নির্মূল করার জন্য আমরা এই স্কেডিউলকে অ্যাড করতে দেখি। ওকে, সেটি কি 10th schedule। ওকে, which commission has examined the center state relation? সেন্টার স্টেট রিলেশনের জন্য একটি খুব ইম্পর্টেন্ট কমিশন সেটিকে এস্টাবলিশ করা হয়েছিল। প্রথম যে অপশন সরকারি কমিশন, এই সরকারি কমিশন এটিকে কনস্টিটিউট করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত সালে? 1983-তে। ওকে, আর এস সরকারিয়া তিনি চেয়ারপারসন ছিলেন, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট
বা ইউনিয়ন গভর্নমেন্ট তার সাথে যে স্টেট গভর্নমেন্ট তার যে পাওয়ার, এই পাওয়ারের বন্টনকে যাতে অক্ষুণ্ণ রাখা হয়, এক্সামিন করার জন্য এই সরকারি কমিশনকে এস্টাবলিশ করা হয় এবং তার রিপোর্ট কখন দেওয়া হয় 1983-তে সেটিকে তৈরি করা হয় এবং রিপোর্ট দেয় 1988-এ। ওকে, নেক্সট, under which article of the constitution is the president's rule promulgated in any state in India? কতগুলো আমাদের এমার্জেন্সি রয়েছে? তিনটি, 352, 356, 360। এখন আমরা 352 অনুযায়ী জানি যে ন্যাশনাল এমার্জেন্সি হয়, 356 অনুযায়ী কি হয়? 356 অনুযায়ী প্রেসিডেন্ট রুল হয়, অর্থাৎ কোনো একটা স্টেট সেটি যদি কনস্টিটিউশন অনুযায়ী না চলে তবে প্রেসিডেন্ট রুল সেখানে লাগু হয়। আর 360 কি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, এখনো পর্যন্ত কোনো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয়নি। এখানে যেটি বলা হয়েছে প্রেসিডেন্ট রুলের কথা, স্টেটে প্রেসিডেন্ট রুলের কথা, 326, 370, 380, 356। তাহলে আমরা বলতে পারবো অপশন ডি হচ্ছে এখানে সঠিক। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ইজ কন্টেন্ট ইন আর্টিকেল, একটু আগে বললাম 360, এই 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এখনো পর্যন্ত কোনো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আমাদের ইন্ডিয়াতে লাগু হয়নি। চলো নেক্সট, পাবলিক অ্যাকাউন্টস কমিটি হ্যাজ মেম্বার্স ফ্রম, দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ কি? পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রেভিনিউ এক্সপেন্ডিচার, এই সমস্ত যে রেভিনিউ এক্সপেন্ডিচার কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে রিপোর্ট, সেই রিপোর্টকে অডিট করা। এখন আমরা জানি যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে টোটাল 22 জন মেম্বার থাকেন, তার মধ্যে 15 জন মেম্বার লোকসভা থেকে, রাজ্যসভা থেকে থাকেন 7 জন। আর আমরা এটাও জানি যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান হন তাকে সাধারণত যে বিপক্ষ পার্টি বা অপোজিশন পার্টির লিডার তাকে করা হয়। এই মুহূর্তে আমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির লিডারকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে অধীর রঞ্জন চৌধুরী, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে। তাহলে আমরা কি বলবো? পাবলিক অ্যাকাউন্টস কমিটি হ্যাজ মেম্বার্স ফ্রম হাউস অফ দ্য পিপল, দ্যাট ইজ লোকসভা, কাউন্সিল অফ দ্য স্টেটস, দ্যাট ইজ Rajya Sabha, state legislature, that is Vidhan Sabha, both houses of the parliament, তার মানে both houses of the parliament, that is Lok Sabha and Rajya Sabha. Clear? Which of the list are in the Constitution of India? 7th number যে schedule রয়েছে, 7th number schedule কি রয়েছে? সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট আর রয়েছে কনকারেন্ট লিস্ট। এখন আমরা জানি প্রত্যেকটা লিস্টের আন্ডারে, মানে সেন্ট্রাল লিস্টের আন্ডারে যে আইটেমসগুলো রয়েছে সেই আইটেমস অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করে, স্টেট লিস্টের আন্ডারে যারা আছে স্টেট গভর্নমেন্ট কাজ করে, কনকারেন্ট লিস্টের মধ্যে যারা আছে যে আইটেমসগুলো তারা সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট বোথ কাজ করে। এখানে হুইচ অফ দ্য ফলোইং লিস্ট আর ইন দ্য কনস্টিটিউশন? স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, অল অফ দ্য অ্যাবভ। তার মানে প্রত্যেকটা যে লিস্ট আছে আমরা দেখতে পাই। আরেকটি ব্যাপার আছে, সেটি হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার। এই রেসিডুয়ারি পাওয়ার মানে কি? মানে হচ্ছে কোনো একটা আইটেম সেটি যদি এই তিনটে লিস্টের মধ্যে না থাকে তবে আমরা সেটিকে রেসিডুয়ারি পাওয়ার বলবো। সেক্ষেত্রে পার্লামেন্টের পাওয়ার রয়েছে। ওকে, পার্লামেন্টের মানে রাজ্যসভা, বিধানসভার পাওয়ার রয়েছে। চলো নেক্সট, which committee made recommendations for local self government? local self government এর রেকমেন্ডেশন 1957 এ লোকাল সেলফ গভর্নমেন্ট 1952 এর যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যার মাধ্যমে কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক তৈরি হয়েছে এবং যার এক্সিকিউটিভ অফিসার ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও, তো এখানে যেটি বলা হয়েছে সেটি কি? লোকাল সেলফ গভর্নমেন্ট সেটি 1952 এর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস, এই সমস্ত কিছু যে কাজ, সে কাজ কিরকম চলছে সেগুলোকে এক্সামিন করার জন্য 1957 এ যে কমিশন তৈরি করা হয়েছিল সেটি কি? বলবন্ত রায় মেহতা কমিটি। এই বলবন্ত রায় মেহতা কমিটি 1957 এ সেটিকে তৈরি করা হয়েছিল। আর সেটির মাধ্যমে আমরা লোকাল সেলফ গভর্নমেন্টের রেকমেন্ডেশন দেখতে পাই এবং পরবর্তী ক্ষেত্রে আরো নানান কমিশন আসে, আমরা সেগুলো আলাদা কোনো ক্লাসে আলোচনা করব। প্রোরোগেশন অফ দ্য হাউস মিন্স মোড। দেখো প্রোরোগেশন মানে কি? প্রোরোগেশন মানে হচ্ছে কোনো একটা কারেন্ট সেশন, মানে আমরা জানি যে আমাদের যে সেশন রয়েছে পার্লামেন্টের, যেমন হচ্ছে বাজেট সেশন, সামার সেশন অথবা উইন্টার সেশন। এখন এই সেশনগুলো যখন রদ হয় পুরোপুরি কোন একটি সেশন, তখন আমরা কি বলবো? প্রোরোগেশন। তাহলে অপশনসগুলো যদি দেখি, দ্য হাউস হ্যাজ বিন ব্রট ইনটু আ সেশন, যখন সেশন আনা হয় এটি একদম ভুল। দ্য হাউস ইটসেলফ স্ট্যান্ডস টার্মিনেটেড, যখন কোন একটি হাউস টার্মিনেটেড হয় নিজে নিজে সেটি দ্য হাউস অফ দ্য সেশন অফ দ্য হাউস হ্যাজ বিন টার্মিনেটেড। অপশন সিতে যেটি বলা আছে এই সেশনটি শেষ হয়ে গেছে। কিন্তু যদি আমাদের ডে টু ডে যে কাজগুলো থাকে সেটি যখন বন্ধ হয় সেটিকে আমরা কি বলি? অ্যাডজার্নমেন্ট বলি। ওকে, সেটিকে আমরা অ্যাডজার্নমেন্ট বলি। ক্লিয়ার?
What is the minimum age for appointment as a governor? Appointment as a governor, governor তার minimum age কত? 35 হতে হবে। Which article relates to the Panchayati Raj in India? পঞ্চায়েতি রাজ, এই পঞ্চায়েতি রাজ আমরা জানি আমাদের যে 73rd অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1992 অনুযায়ী, এই 73rd অনুযায়ী আর্টিকেল 243 থেকে আর্টিকেল 243O যেটি আছে পার্ট 9 অ্যাড করা হয়েছিল। তাহলে এটি কত? 243, 45, 42, 44। তাহলে বলতে পারো পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন সেটি কত হচ্ছে? আর্টিকেল 243। The chief minister of a state is responsible to, chief minister of the state responsible কোথা থেকে? প্রাইম মিনিস্টার, রাজ্যসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, গভর্নর। তিনি থাকেন লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভাতে। Which schedule contains the union list? Union list কোথায় আছে? একটু আগে বললাম 7 schedule কি আছে? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট যেখানে পাওয়ার ভাগ করে দেওয়া হয়েছে, এবং আমরা বলতে পারি যে ইন্ডিয়ান ফেডারেল যে সিস্টেম, সেই ফেডারেল সিস্টেমের কনসেপ্ট আমরা দেখতে পাই 7 schedule। Who is the legal advisor of the government of state in India? Legal advisor of the government of state মানে হচ্ছে স্টেটের যিনি লিগ্যাল অ্যাডভাইসার বা ল অফিসার তিনি কে? তিনি হলেন অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া আর্টিকেল 165 অনুযায়ী। কিন্তু যদি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ল অফিসার বা লিগ্যাল অ্যাডভাইসার বলা হয় তিনি কে? তিনি হলেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এখন স্টেট গভর্নমেন্টের সমস্ত যে লিগ্যাল ম্যাটার হয় কে দেখেন? অ্যাডভোকেট জেনারেল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সমস্ত লিগ্যাল ম্যাটার হয় সেগুলোকে দেখেন অ্যাটর্নি জেনারেল। আর সেগুলো কোথায় আছে? আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেলের কথা। The Speaker of Lok Sabha is elected by the members of the Parliament. Prime Minister elected by majority party in the Lok Sabha, none of the above. দেখো, কোনো একটি নতুন যখন সেশন শুরু হয় বা কোনো একটি নতুন যখন ভোট হয় এবং ভোট হওয়ার পর নতুন অধিবেশন হয় তখন কোনো স্পিকার থাকে না। প্রোটেম স্পিকারকে টেম্পোরারি স্পিকার হিসেবে বাছা হয় এবং নতুন নতুন যারা এমপি হয় বা এমএলএ হন তারা সেখানে নিযুক্ত হন। এখন আমরা জানি যে ইলেক্টেড যারা মেম্বার হয় পার্লামেন্টের তাদের মধ্যে থেকে একজনকে স্পিকার হিসেবে বাছা হয়। Which article was given effect by the 73rd amendment? 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোন যে আর্টিকেল সেটিকে এফেক্ট হয়েছিল? দেখো 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন একটু আগে বললাম সেগুলো যখন অ্যাড করা হচ্ছে সেই সময়ে আর্টিকেল 40তে ভিলেজ পঞ্চায়েতের কথা আগে থেকেই ছিল, ডিপিএসপি ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি ছিল, কিন্তু এই ডিপিএসপি যেহেতু নন জাস্টিসিয়েবল তাই এটি সেই রকম কনস্টিটিউশনাল ভ্যালু সেইভাবে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা যখন পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনকে সেটিকে এস্টাবলিশ হতে দেখি তখন সাথে সাথে এই 40 আর্টিকেলকে আরো বেশি স্ট্রং হতে দেখি। ওকে, The Council of Ministers in a parliamentary type of government can remain in office till it enjoys the support of, দেখো Council of Minister তারা যখন ততদিন পর্যন্ত তারা পার্লামেন্টে থাকতে পারে, সাপোর্ট কার পায়? সাপোর্ট যখন পাবে কার পাবে? ততদিন পর্যন্ত। মাইনরিটি, দেখো মাইনরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য আপার হাউস, মাইনরিটির কথা তো আসবেই না। মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য আপার হাউস অফ দ্য পার্লামেন্ট, দেখো আপার হাউস অফ দ্য পার্লামেন্টের মানে রাজ্যসভার কথা বলা হয়েছে, তার যখন মেজরিটি সাপোর্ট পাবে, একদমই না, রাজ্যসভার কোনো ব্যাপার নেই। মাইনরিটি অফ দ্য মেম্বার্স, মাইনরিটি বাদ যাবে। মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ লোকসভার যখন মেজরিটি পাওয়ার তারা পাবে সেই সময় কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবেন হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। Which schedule of the Indian Constitution describes the distribution of the seats in Rajya Sabha? Rajya Sabha যে সিটস গুলো রয়েছে সেই সিটস গুলো ডেসক্রাইব করা হচ্ছে কোন নাম্বার, কত নাম্বার স্কেডিউলে? 4th নাম্বার স্কেডিউলে। Who can initiate impeachment proceedings against President of India? President of India যখন ইমপিচমেন্ট হয় সেই ইমপিচমেন্টে ইলেক্টেড and nominated members of the Lok Sabha and Rajya Sabha both participate করে। লোকসভা এবং লোকসভার যে ইলেক্টেড এন্ড নমিনেটেড মেম্বার্স বোথ পার্টিসিপেট করে, কিন্তু স্টেট লেজিসলেচার বিধানসভার কোনো রকম এমএলএ তারা পার্টিসিপেট করে না। এখন আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট অর্থাৎ লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটা জায়গা থেকে ইমপিচমেন্টের প্রসিডিং সেটাকে ইনিশিয়েট করা যায় বা সেটাকে শুরু করা যায়। সার্ভিস ট্যাক্স ইজ নট লেভিড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, জম্মু এন্ড কাশ্মীর। এটি কিন্তু 2019-এর 370 আর্টিকেল যখন তুলে দেওয়া হয়েছিল তার আগে ছিল, বাট এই মুহূর্তে কোনো রকম আলাদা যে জম্মু কাশ্মীরের ফাংশন সে ফাংশন আমরা দেখতে পাই না, কোনো রকম আলাদা যে ট্রিটমেন্ট সেগুলো আমরা দেখতে পাই না। ওকে, 370 ধারা এখন তুলে দেওয়া হয়েছে। দ্য পাওয়ার অফ অ্যামনেস্টি ইন ইন্ডিয়া ইজ গিভেন টু দ্য, অ্যামনেস্টি মানে কি? অ্যামনেস্টি মানে হচ্ছে ক্ষমা করা, এই ক্ষমা করাকে পার্ডনিং বলা হয়। আর পার্ডনিং কার আছে ক্ষমতা? প্রেসিডেন্টের আছে। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? 72 অনুযায়ী। ইভেন ডেথ
ডেথ পানিশমেন্টকেও ক্ষমা করার ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের। তাছাড়া আরও রয়েছে রেসপাইট, রেমিশন, পার্ডন, এই সমস্ত কিছু আমরা আলাদা ক্লাসে প্রত্যেকটা যে ওয়ার্ড সেই প্রত্যেকটা ওয়ার্ডকে আলোচনা করব। হু অ্যাডমিনিস্ট্রেটস ওথ টু দ্য গভর্নর অফ এ স্টেট, গভর্নরের ওথ কে নিতে সাহায্য করেন? দেখো, প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ হাইকোর্ট আর ভাইস প্রেসিডেন্ট। তিনি হলেন চিফ জাস্টিস অফ হাইকোর্ট। পার্টিকুলার স্টেটের কোনো স্টেটের যিনি গভর্নর হবে সেখানকার যিনি হাইকোর্ট তার চিফ জাস্টিস। হু ডাজ নট কনস্টিটিউট দ্য ইলেকটোরাল কলেজ ফর ইলেক্টিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেখো, ইলেকটোরাল কলেজ অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াতে কারা কারা হেল্প করে? আমরা জানি যে শুধুমাত্র ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, মানে যে স্টেটসগুলোর বিধানসভা, তার সাথে দিল্লি আর পুদুচ্চেরির বিধানসভার যারা ইলেক্টেড মেম্বার্স প্রত্যেকে হেল্প করেন, কিন্তু কোনো রকম নমিনেটেড মেম্বার্স তারা হেল্প করেন না, মানে তারা পার্টিসিপেট করেন না। তাহলে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লোকসভা, শুধুমাত্র লোকসভা একদমই না। ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দ্য স্টেট একদমই না। আচ্ছা, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিলস। আচ্ছা, এখানে যেটি বলেছে ডাজ নট কনস্টিটিউট, মানে কোনটি এর মধ্যে নেই। তো দেখো, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল মানে কি? বিধান পরিষদ। বিধান পরিষদের এখানে কোনো ভূমিকা নেই, তার মানে আমরা বলতে পারবো এখানে সি নাম্বার অপশন ভুল। ইলেক্টেড মেম্বার্স অফ দ্য রাজ্যসভা, তার মানে ডি নাম্বার ভুল। দেখো, ভুল মানেটা ভালো করে বোঝো। এখানে প্রেসিডেন্টের ইলেকশনে কে কে পার্টিসিপেট করে অপশন এ, পার্টিসিপেট করে অপশন বি, পার্টিসিপেট করে অপশন সি। এখানে যেটি প্রশ্ন চেয়েছে কোনটি পার্টিসিপেট করে না, তার মানে কি অপশন সি, মানে বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল পার্টিসিপেট করে না। যেখানে এমএলসি দেখতে পাই আমরা, বা মিনিস্ট্রি অফ লেজিসলেটিভ কাউন্সিল দেখতে পাই, এমএলএ এর মতো। ক্লিয়ার? The Union Council of Ministers are collectively responsible for, দেখো, যারা কাউন্সিল অফ মিনিস্টার্স হন ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি দুটি আমরা পার্টে বলবো। ইন্ডিভিজুয়ালি প্রেসিডেন্টের কাছে তারা রেসপন্সিবল, জবাবদিহি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। কালেকটিভলি কোথায় থাকে? লোকসভাতে বা হাউস অফ দ্য পিপলে। তাহলে কালেকটিভলি রেসপন্সিবল কোথায় থাকে? হাউস অফ দ্য পিপলে। ইন্ডিভিজুয়ালি যদি বলি তাহলে প্রেসিডেন্টের। The members of the Council of the States in India are elected for a period of, the member of the Council of the States মানে কি? মেম্বার অফ দ্য কাউন্সিল অফ দ্য স্টেটস মানে হচ্ছে রাজ্যসভা একটি পার্মানেন্ট বডি, 6 বছরের জন্য থাকে, কিন্তু প্রত্যেক 2 বছরে 1/3 যারা মেম্বার তাদেরকে রিজাইন দিতে হয়, কিন্তু পুরো যে সভা সেটি ডিসলিউশন হয় না, সেটিকে ভেঙে যায় না লোকসভার মতো। ওকে, মানি বিল ইজ গিভেন আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? মানি বিল সেটিকে কোন কনস্টিটিউশনের কোন আর্টিকেল আমরা দেখতে পাই? আর্টিকেল 110। আর্টিকেল 110 তে কি আছে? মানি বিল কোথায় ইনিশিয়েট হয়? শুধুমাত্র লোকসভাতে। রাজ্যসভার সেরকম পাওয়ার নেই। রাজ্যসভা 14 দিনের জন্য হোল্ড করে রাখতে পারে এবং রেকমেন্ড করতে পারে কিছু চেঞ্জেস, কিন্তু লোকসভার পুরোপুরি অধিকার থাকবে, সেটিকে নেবে অথবা নেবে না। ওকে, আর স্পিকার অফ দ্য লোকসভা তিনি ঠিক করেন কোন একটা বিল সেটি মানি বিল না। Who acts as the president of India in the absence of the both president and vice president? President and vice president তারা প্রত্যেকে যখন দুজনেই থাকেন না, সেই সময় তাদের পদ যখন ভ্যাকেন্ট থাকেন, সেই সময় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে দায়িত্ব সেটিকে সামলান। দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য রাজ্যসভা, দেখো রাজ্যসভার যে ম্যাক্সিমাম স্ট্রেংথ সেটি কত? সেটি হলো 250। এই 250-র মধ্যে আমরা জানি 238 ইলেক্টেড ফ্রম দ্য বিধানসভা, আর আমরা জানি 12 জন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে নমিনেট হয়। তাহলে এখানে ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? 250। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোইং অ্যাপয়েন্টমেন্টস ইজ নট মেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে কোন যে পদ সেটিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না? চিফ অফ দ্য আর্মি দেওয়া হয়, স্পিকার অফ দ্য লোকসভা দেওয়া হয় না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দেওয়া হয়, চিফ জাস্টিস অফ দ্য এয়ারফোর্স দেওয়া হয়। স্পিকার অফ দ্য লোকসভা ইলেক্টেড হয়, ইলেকশন হয় কোথায় হয়? লোকসভাতে হয়। সেখানে ইন্টারনাল যে ইলেকশন, সেই ইন্টারনাল ইলেকশন হয় অ্যামং দ্য এমপি অফ দ্য লোকসভা। ওকে, Article 352 of the Constitution relates to state relations, Supreme Court jurisdiction, state emergency, national emergency. Article 352 একটু আগে বললাম কতগুলো আমাদের এমার্জেন্সি রয়েছে। 352 ন্যাশনাল এমার্জেন্সি, 356 কনস্টিটিউশনাল এমার্জেন্সি বা সেটাকে আমরা প্রেসিডেন্ট রুল বলতে পারি। 356 তার সাথে 360 কি? 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এখনো পর্যন্ত ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ইন্ডিয়াতে লাগু হয়নি কখনোই। The President of India has almost the same constitutional authority as প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে অনেক আগে প্রথম যে প্রশ্ন সেখানে বলেছিলাম যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ব্রিটিশ মনার্ক
যে মনার্ক যখন কোনো একটি বিলকে সাইন করতেন বা অ্যাসেন্ট দিতেন সেই সময় সেটি অ্যাক্ট হতো। সিমিলারলি আমরা প্রেসিডেন্ট কোনো একটি বিলকে যখন সাইন দেন বা অ্যাসেন্ট দেন, সম্মতি জানান, তখন সেটি একটি অ্যাক্ট হয়। তাহলে ব্রিটিশ মনার্কের সাথে আমরা প্রেসিডেন্টকে তুলনা করতে পারবো। কিন্তু আমাদের প্রেসিডেন্ট মনার্কের থেকে ডিফারেন্স কোথায়? কারণ তিনি ইলেক্টেড ডাইরেক্টলি জনগণের মাধ্যমে না, কিন্তু জনগণের মাধ্যমে যারা এমএলএ এমপি হন তাদের মাধ্যমে। এখন সেই জন্য আমরা ইন্ডিয়াকে কি বলি? রিপাবলিক বলি। এটি কিন্তু মনার্কিক নয়, ওকে, মনার্ক কোনো কান্ট্রি নয়, কিন্তু রিপাবলিক। কিন্তু আমরা তুলনা করতে পারবো কার সাথে? ব্রিটিশ মনার্কের সাথে। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভাইস প্রেসিডেন্টের টার্ম কত? 5 বছর। 5 বছরের জন্য ভাইস প্রেসিডেন্টের টার্ম রয়েছে। হু প্রমলগেটস অর্ডিন্যান্সেস ইন দ্য স্টেটস অফ ইন্ডিয়া? কোনো একটি বিধানসভা সেটি যখন অধিবেশনে নেই, সেটি যখন কন্টিনিউ হচ্ছে না, সেই সময় গভর্নর তিনি সেটিকে কোন একটি অর্ডিন্যান্সকে তিনি পাশ করতে পারেন, কিন্তু যখনই নতুন যে অধিবেশন শুরু হবে তখনই সেটিকে বিধানসভায় পাশ করাতে হবে আবার। ক্লিয়ার? when can a president use his discretion in appointing the prime minister? প্রেসিডেন্ট নিজের ইচ্ছায় প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করতে পারেন কখন? when no political party enjoys a clear majority, যখন কোনো রকম পলিটিক্যাল পার্টি মেজরিটি পদে থাকে না। only when the Lok Sabha has been dissolved, লোকসভা যখন ডিজলভ হয়ে থাকে, একদমই না। আন্ডার অল সার্কামস্টেন্সেস, প্রত্যেক সময় প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে চুজ করেন, আর কি আন্ডার নো সার্কামস্টেন্স কখনোই সেটিকে চুজ করেন না। দেখো, যখন কোন রকম পলিটিক্যাল পার্টি সেটি তখন মেজরিটি দেখতে পাওয়া যায় না, অর্থাৎ সেটি যখন একটি ইমব্যালেন্স অবস্থায় থাকে, সেই সময় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি চুজ করতে পারেন প্রাইম মিনিস্টারকে। ক্লিয়ার? দ্য প্রেসিডেন্ট ক্যান প্রোক্লেম এমার্জেন্সি অন দ্য রিটেন অ্যাডভাইস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এমার্জেন্সি, সেই এমার্জেন্সি কখন সেটিকে লাগু করেন? যখন ইউনিয়ন ক্যাবিনেট হিডেড বাই দ্য প্রাইম মিনিস্টার যখন রিটেন অ্যাডভাইস দেন প্রেসিডেন্টকে, সেই সময় এটি সম্ভব। সেই জন্য আমরা কি জানি? অরিজিনাল বা ডিফ্যাক্টো পাওয়ার কার মধ্যে রয়েছে? কার উপর রয়েছে? প্রাইম মিনিস্টারের উপর। কিন্তু দ্য জিওর যে বা যাকে বলে জাস্ট উপর সেই পাওয়ার কোথায় রয়েছে? প্রেসিডেন্টের উপর। মানে অরিজিনাল ক্ষমতা কার উপর রয়েছে? সেটি রয়েছে প্রাইম মিনিস্টারের উপর। রাজ্যসভা ক্যান ডিলে দ্য মানি বিল ফর। রাজ্যসভা কতদিনের জন্য ডিলে করতে পারে? একটু আগে বললাম 14 দিনের জন্য। কেন? কারণ রাজ্যসভায় কোনো রকম মানি বিল ইনিশিয়েট হয় না। ইনিশিয়েট বা শুরু হয় কোথায়? লোকসভাতে, এবং স্পিকার ঠিক করেন যে কোনো একটা বিল মানি বিল না। এবং রাজ্যসভা রেকমেন্ডেশন দিতে পারে, কিন্তু পার্লামেন্ট মানে লোকসভা সেই রেকমেন্ডেশন নিতেও পারে, নাও নিতে পারে। আর্টিকেল 80 ডিলস উইথ, আর্টিকেল 80 তে কি বলা আছে? আর্টিকেল 80 তে কম্পোজিশন অফ দ্য রাজ্যসভা যে কম্পোজিশন, সেই কম্পোজিশন বলা হয়েছে। এখন 250 যে এমপির পদসংখ্যা, সেই পদসংখ্যা রয়েছে রাজ্যসভায়। হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারম্যান কে? ভাইস প্রেসিডেন্ট। সিমিলারলি আমরা লোকসভার যিনি প্রিজাইডিং অফিসার তিনি কে? তিনি হচ্ছেন স্পিকার। তিনি হলেন স্পিকার। হোয়াট ইজ দ্য কাউন্সিল অফ দ্য স্টেটস নোন অ্যাজ? কাউন্সিল অফ দ্য স্টেটস কাকে বলা হয়? রাজ্যসভাকে বলা হয়। রাজ্যসভাকে কাউন্সিল অফ দ্য স্টেটস বলে। দ্য ইন্ডিয়ান বাজেট ইনক্লুডস, ইন্ডিয়ান বাজেটে কি কি থাকে? ইন্ডিয়ান বাজেটে রিভাইজড এস্টিমেটস ফর দ্য কারেন্ট ইয়ার, যে বছরে সেটিকে বাজেট পেশ করা হয়েছে সে বছর রিভাইজড এস্টিমেট সেটি থাকে। আবার কি বাজেট এস্টিমেটস ফর দ্য ফলোইং ইয়ার, আগামী বছরের যে এস্টিমেট সেটি থাকে। অ্যাকচুয়াল ফিগার্স অফ দ্য প্রিসিডিং ইয়ার, আগের বছরের যে ফিগার মানে কি কি হয়েছে না হয়েছে সে সমস্ত কিছু থাকে বাজেটে, একদম থাকে। Our financial system has provided for a transfer of resources from the center to the states. The important means of resource transfers are, দেখো এখানে যেটি বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা সেন্টার থেকে স্টেটের মাধ্যমে যে রিসোর্স সেগুলোকে ট্রান্সফার করে। কি ট্রান্সফার করা হয়? ট্যাক্স শেয়ারিং, গ্রান্টিং এইডস, লোনস, আর কি অল অফ দ্য অ্যাবভ। প্রত্যেকটা ট্যাক্স শেয়ারিং মানে কি? ট্যাক্সের যে স্ট্রাকচার আমরা জানি ফাইন্যান্স কমিশন অনুযায়ী আর্টিকেল 280 অনুযায়ী সেটিকে ভাগ করে দেওয়া হয়। গ্রান্টিং এইডস, কিছু এইডস যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে দেয়। আর লোনস, সে সমস্ত কিছু আমরা দেখতে পাই। কিছু ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট তারা লোন নেয়। অল অফ দ্য অ্যাবভ প্রত্যেকে। হু অ্যাপয়েন্টস দ্য গভর্নর অফ স্টেট? গভর্নর অফ স্টেটকে কি অ্যাপয়েন্টমেন্ট দেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার ডিসক্রিশনে, বা বলতে পারি গভর্নর অফ ইন্ডিয়া তিনি প্রেসিডেন্টের মর্জিতে তিনি পান। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস গভর্নর অফ দ্য স্টেট। অরিজিনাল জিউরিসডিকশনস অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ কন্টেন্ট। দেখো সুপ্রিম কোর্টে কিছু জিউরিসডিকশনস আছে। কি? অরিজিনাল জিউরিসডিকশনস, অ্যাপিলেট জিউরিসডিকশনস, অরিজিনাল জিউরিসডিকশনস, অ্যাপিলেট জিউরিসডিকশনস, রিট জিউরিসডিকশনস আর অ্যাডভাইসারি জিউরিসডিকশনস। এখন অরিজিনাল জিউরিসডিকশনস কোথায় আছে? আর্টিকেল 131 এ। অরিজিনাল জিউরিসডিকশনস মানে কি? মানে হচ্ছে লোয়ার বা সাবঅর্ডিনেট কোর্ট থেকে বা হাইকোর্ট থেকে যখন কোনো একটি কেস ডাইরেক্ট না গিয়ে ডাইরেক্টলি যখন সুপ্রিম কোর্টে যায় সেটাকে আমরা অরিজিনাল জিউরিসডিকশন বলবো। অ্যাপিলেট জিউরিসডিকশনস মানে কি? মানে হচ্ছে
হাইকোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টের অ্যাপিলের মাধ্যমে যখন কোনো একটি কেস সুপ্রিম কোর্টে যায় সেটিকে আমরা বলতে পারবো অ্যাপিলের জুরিসডিকশন। রিট জুরিসডিকশন মানে কি 32 আর্টিকেল অনুযায়ী যে রিটসগুলো রয়েছে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সাসুরারি অ্যান্ড কোয়ারেন্টো, এই সমস্ত কিছু যে রিটসগুলো রয়েছে সেগুলো যখন অ্যাপ্লাই করা হয় সেগুলো হচ্ছে রিটস জুরিসডিকশনস। আর অ্যাডভাইসারি জুরিসডিকশনস মানে কি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন কোনো অ্যাডভাইস চান বা আমাদের যে কনস্টিটিউশনাল বডিগুলো রয়েছে ইন্ডিয়ান, তারা যখন সুপ্রিম কোর্টের কোনো রকম অ্যাডভাইস চাই সেটাকে আমরা বলতে পারি অ্যাডভাইসারি জুরিসডিকশনস। Where is the permanent seat of the Supreme Court of India? Permanent seat of the Supreme Court of India কোথায় আছে? নিউ দিল্লিতে রয়েছে সুপ্রিম কোর্টের permanent seat. From which fund the salaries of the judges of the Supreme Court is drawn? Judges of the salaries of the Supreme Court কোথা থেকে? Consolidated Fund of India থেকে স্যালারি দেওয়া হয়। The High Court has the power to issue writ under article. High Court এর যে রিট, সেই রিট কোথায় আছে? আর্টিকেল 2 to 6, যেটিকে আমরা ওষুধ বলতে পারি, কনস্টিটিউশনাল রেমেডিজ। কিন্তু সেটি কি হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন না। কেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন 32 কে বলা হয়? কারণ এটি একটি ফান্ডামেন্টাল রাইটস, তার সাথে একটি রেমেডিজ। ওকে, ফান্ডামেন্টাল রাইটস। ওকে, তাহলে আমরা বলতে পারবো হাইকোর্টের 2 to 6, সুপ্রিম কোর্টের কত? 32, সুপ্রিম কোর্ট। What is the age of the retirement of the judges of the Supreme Court? Judges of the Supreme Court, এই judges of the Supreme Court এর যে রিটায়ারমেন্ট এজ কত? সেটি হলো 65। আর হাইকোর্টের কত? 66, হাইকোর্টের 62, হাইকোর্টের 62, সুপ্রিম কোর্টের কত? 65। Judges of the Supreme Court of India can be removed by Judges of the Supreme Court of India কিভাবে রিমুভ হতে পারে? এক্সিকিউটিভ অর্ডার, ইমপিচমেন্ট, জুডিশিয়াল অর্ডার, বিউরোক্রেসি। ইমপিচমেন্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার জাজকে রিমুভ করা যেতে পারে। When was Kesavananda Bharati versus State of Kerala took place? 1973। Kesavananda Bharati versus State of Kerala তে খুব ভালো একটি যে ভার্ডিক্ট সুপ্রিম কোর্ট দিয়েছিলেন সেটি কি? সেখানে বলা হয়েছিল যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের 368 অনুযায়ী ইন্ডিয়ান কনস্টিটিউশন যে অ্যামেন্ডিং পাওয়ার রয়েছে সেই পাওয়ার অনুযায়ী অনেক কিছু চেঞ্জ করা যাবে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, কিন্তু বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অক্ষুণ্ণ রাখতে হবে, বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করা যাবে না। ওকে, তাহলে বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে কনসেপ্ট আমরা কোথায় দেখতে পাই? 1973 কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালাতে দেখতে পাই। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য সিআরপিসি? সিআরপিসি কি? সিআরপিসি হচ্ছে 1974 এর ক্রিমিনাল প্রসিডিওর কোড। এই ক্রিমিনাল প্রসিডিওর কোড সিমিলারলি আরেকটি আছে, সেটি কি? আইপিসি। আইপিসি মানে কি? ইন্ডিয়ান পেনাল কোড। আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড কত? 1860 আর সিআরপিসি কত? 1974। ওকে, তাহলে এখানে যেটি চেয়েছে সিআরপিসি মানে ক্রিমিনাল প্রসিডিওর কোড। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ক্যান গিভ অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। একটু আগে বললাম যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন কোনো অ্যাডভাইসারি জিউরিসডিকশন, সেই অ্যাডভাইসারি জিউরিসডিকশনস কি? 143 জিউরিসডিকশনস গুলো নিয়ে যখন আলোচনা করলাম সেখানে বললাম who appoints the chief justice and other judges of the Supreme Court? Chief justice and other judges of the Supreme Court কে appoint দেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি অ্যাপয়েন্টমেন্ট দেন। Which act provided for the establishment of the Supreme Court at Calcutta in 1774? Calcutta যে 1774 সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা সেটি এস্টাবলিশ হয়েছিল কোন অ্যাক্ট অনুযায়ী? রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী সেটি এস্টাবলিশ হয়েছিল। Who appoints the chairman of the UPSC Union Public Service Commission? তার যে চেয়ারম্যান এবং মেম্বার তাদেরকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট দেন। ক্লিয়ার? The 101 বা 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কি রিলেটেড? দেখো 101 নম্বর যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে অ্যাক্ট, সেখানে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 2016 সালে সেখানে লেভি করা হয়েছিল। কোথায়? স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের। ক্লিয়ার? আগে 2016 আগে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আলাদা আলাদা ট্যাক্স সিস্টেম ছিল, কিন্তু সেটাকে সিম্পলিফাইড করার জন্য 2016 সালে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সকে অ্যাড করা হয়। ডিউটিস অ্যান্ড পাওয়ার্স অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইজ মেনশন। দেখো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে পাওয়ার সেটি কি? সেটি হচ্ছে আর্টিকেল 149। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তার কাজ হচ্ছে সমস্ত যে অডিট, সে অডিট করা সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টের যেই অডিটিং গুলো রয়েছে সেগুলো অডিট করা। ওকে, Which article of the Constitution of India contains provisions for the National Commission for the Scheduled Caste and the Scheduled Tribes? দেখো Scheduled Caste and the Scheduled Tribes এগুলো কোথায় আছে? এগুলো আছে 338। কিন্তু এখানে একটি ব্যাপার আছে। ব্যাপার কি? 89th Amendment 2003, 89th Amendment 2003 এর আগে একসাথে ছিল ন্যাশনাল কমিশন ফর স্কেডিউল কাস্ট অ্যান্ড স্কেডিউল ট্রাইবস, কিন্তু 89th Amendment 2003 তে এই আর্টিকেল 338 কে কিছুটা চেঞ্জেস আনা হয় এবং যেখানে আর্টিকেল 338A অ্যাড করা হয়। এখন আর্টিকেল
338 এর মধ্যে কাকে রাখা হয়? ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব। আর 338 এর মধ্যে রাখা হয় ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। মানে একটু ভাগ করে দেওয়া হয় যাতে কাজগুলো আরো ভালোভাবে সম্ভব হয়। ক্লিয়ার? The Election Commission of India is a দেখো Election Commission of India কি কনস্টিটিউশনাল বডি, স্ট্যাচুটরি বডি, প্রাইভেট বডি, গভর্নমেন্ট কন্ট্রোল বডি? কনস্টিটিউশনাল বডি মানে কি? কনস্টিটিউশন রয়েছে আর্টিকেল 324 এ ইলেকশন কমিশনের কথা বলা হয়েছে, তার মানে এটা একদম সঠিক। স্ট্যাচুটরি বডি মানে কি? স্ট্যাচুটরি বডি মানে হচ্ছে পার্লামেন্টের মাধ্যমে, এটা কি অ্যাক্টের মাধ্যমে পাস করা হয়েছে। প্রাইভেট বডি, প্রাইভেট সংস্থা একদমই না। আর কি? গভর্নমেন্ট কন্ট্রোল বডি, গভর্নমেন্টের মাধ্যমে কন্ট্রোল করা হয়। ইলেকশন কমিশন পুরোপুরি একটি কন্ট্রোলবিহীন একটি বডি, ওকে, নিজস্বভাবে সেটি কাজ করে কনস্টিটিউশনের মাধ্যমে, কারো আন্ডারে কাজ করে না। The Election Commission holds election for দেখো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিসের কিসের ইলেকশন নাই? লোকসভা, রাজ্যসভা, তার সাথে যে বিধানসভা অথবা বলতে পারি বিধান পরিষদ, প্রত্যেকের ভোট নাই। কিন্তু পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ভোট কে নাই? পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ভোট কে নাই? স্টেটের যে ইলেকশন কমিশন তা নাই। তাহলে এখানে কি বলবো? দ্য পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, আর তার সাথে পোস্ট অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রত্যেকটি আমরা বলতে পারবো। তাহলে প্রথম অপশন আমরা বলতে পারবো যে ইলেকশন কমিশনের মাধ্যমে হয়। বাট এখানে দেখি যদি আমরা দ্বিতীয় অপশন কি আছে? পার্লামেন্ট, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অ্যান্ড স্টেট কাউন্সিল আর এখানে আছে দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ। দেখো প্রথম যে অপশনস, সেখানে আমরা বলতে পারবো যে পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, তার সাথে পোস্ট অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, প্রত্যেকের যে ইলেকশন হয় সেখানে ইলেকশন কমিশন সেখানে কাজ করেন। ওকে, চলো নেক্সট। Who was the first চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? প্রথম যিনি চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। সুকুমার সেন তিনি ছিলেন কততে? প্রথম যখন ভোট হয়েছিল 1951 থেকে 1952। 1951 এর লাস্টের দিকে, অক্টোবরের দিকে ভোট শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল কখন ভোট? 21 ফেব্রুয়ারির দিকে। 21 ফেব্রুয়ারির দিকে 1952 দিকে শেষ হয়েছিল। ওকে, সুকুমার সেন তিনি ছিলেন চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। Which article mentions the finance commission? ফাইন্যান্স কমিশনের মাধ্যমে যে ট্যাক্স সিস্টেম সেই সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের মধ্যে সেটিকে ভাগ করে দেওয়া হয় 280 আর্টিকেল অনুযায়ী, আমরা সেটা দেখতে পাই। আর্টিকেল 320 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ আর্টিকেল 320 তে, আর্টিকেল 320 তে কি আছে? দেখো আর্টিকেল 320 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, সেখানে কি রয়েছে? আর্টিকেল 320 তে প্রথমটি যদি দেখি, ফাংশনস অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন, ফাংশনস অফ দ্য পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনস, আর আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস আর পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু ভ্যারি or revoke। দেখো প্রথম যেটি আছে পাবলিক সার্ভিস কমিশন সম্বন্ধে যে আর্টিকেল রয়েছে সেটি কত? আর্টিকেল 320। whenever the government spends more than it collects through revenue, the resulting imbalance is known as public deficit, market deficit, government deficit or budget deficit। মানে কি? মানে হচ্ছে গভর্নমেন্টের যে রেভিনিউ, সেই রেভিনিউ whenever the government spends যদি বেশি হয়, স্পেন্স বড় রেভিনিউ থেকে, তার মানে আমরা বলতে পারছি ইনকাম কম, খরচ বেশি। এই যে মাঝখানে গ্যাপ, এই গ্যাপটি কি বলবো? বাজেট ডেফিসিট। পাবলিক ডেফিসিট, মার্কেট ডেফিসিট, গভর্নমেন্ট ডেফিসিট, আরো যে ডেফিসিট গুলো রয়েছে সেগুলো আমরা ইকোনমিতে পরের যে ক্লাস শুরু হবে যখন, সেখানে আমরা আলোচনা করব, অথবা আমরা যখন আরো যে পার্টিকুলার যে ক্লাসগুলো করব সেখানে ডিটেলস আলোচনা করব। ওকে, এখানে মনে রাখো যে বাজেট ডেফিসিট কি? রেভিনিউ যখন কম হয় এক্সপেন্ডিচারের থেকে, তখন আমরা বলি বাজেট ডেফিসিট। Who appoints the Chief Election Commissioner of India? Chief Election Commissioner of India কে অ্যাপয়েন্টমেন্ট করেন? President of India। Article 312 of the Indian Constitution deals with, Article 312 অনুযায়ী কি আছে? Article 312 অনুযায়ী all India services like IAS, IPS, এই সমস্ত যে all India services গুলো রয়েছে সেগুলো রয়েছে। The control of the preparation of the electoral rolls for the parliament and the legislature vest with, দেখো পার্লামেন্ট আর স্টেট আর লেজিসলেচার, তার যে ইলেকশন গুলো হয় সেই ইলেকশনের যে ইলেকট্রাল রোল সেগুলোকে প্রিপারেশন কি করে? প্রেসিডেন্ট, ইলেকশন কমিশন, ক্যাবিনেট আর হচ্ছে প্রাইম মিনিস্টার। সেগুলোর কাজ দায়িত্ব কার উপর? ইলেকশন কমিশনের উপর। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এর মাধ্যমে 2014 থেকে 2021 পর্যন্ত ইন্ডিয়ান পলিটি যে মেন্সের প্রশ্নগুলো এসেছিল সেগুলো শেষ হলো। এখন আমরা পরের যে ক্লাস, সেখানে 2014 থেকে 2021 পর্যন্ত ইন্ডিয়ান ইকোনমি যে প্রশ্ন এসেছিল সেগুলো কমপ্লিট করব। আর একটি ক্লাস হবে, সেটি হচ্ছে ম্যাথের। তাহলে আমাদের টোটাল যে প্রিলিমস আর মেন্সের সমস্ত কোয়েশ্চেন সেগুলো রেডি হয়ে যাবে। সেগুলো যখন পুরোপুরি শেষ হয়ে যাবে, তখন আমরা আলাদা আলাদা টপিক যেগুলো তোমাদের কঠিন মনে হয় সেগুলো আমরা ক্লাস করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে।